বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছেন সভাপতি বুলবুল। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস। সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্রুত সংস্কারের নির্দেশ। সফরকে ফলপ্রসূ বলছেন সিলেট ক্রীড়া সংশ্লিষ্টরা। এবং ট্র্যাজেডির হ্যাট্রিক করল ইতালি। বিশ্বকাপ প্লে অফ ফাইনালে বসনিয়ার কাছে টাই ব্রেকারে হেরে টুর্নামেন্টের বাইরে জুরিরা। তুরস্ক, চেক প্রজাতন্ত্র, সুইডেনের বাজিমাত। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের খবর। এশিয়ান মঞ্চে অভিষেকটা জয় দিয়ে রাঙানো হলো না লাল সবুজের প্রতিনিধিদের। 2 গোলে এগিয়ে থেকেও ডিফেন্ডারদের ভুলে ম্যাচ হারল বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে 3-2 ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে চীনের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক অর্পিতা বিশ্বাস। দক্ষিণ এশিয়ার রানীরা এবার আরও বড় মঞ্চে। সাফের সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে রাজত্ব করা মেয়েদের চোখে আরও বড় স্বপ্ন। থাইল্যান্ডে রেফারির হুইসেলের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে বাংলাদেশের নারী ফুটবলাররা। প্রথমবারের মতো এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের ময়দানে যাত্রা বাংলাদেশের। সিনিয়রদের নারী এশিয়ান কাপে না পারলেও আন্ডার-20 অভিষেকে লাল সবুজের প্রতিনিধিদের পারফরমেন্স ছিল এক কথায় দুর্দান্ত। যদিও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে সামলাতে শুরুতে বেগ পেতে হয়েছে। ম্যাচের প্রথম আধা ঘন্টা ডিফেন্স ও মিডফিল্ড ছিল কিছুটা অগোছালো, তবে লড়াকু বাংলাদেশ গুছিয়ে নেয়। 36 মিনিটে মৌমিতার পাস থেকে দারুণ এক গোল করেন সাগরিকা। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পিটার বাটলারের শিষ্যরা। একই উদ্যমে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বাংলাদেশ। আবারও স্পটলাইটে সাগরিকা। উমেহলা মার্মার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে 50 মিনিটে লিড দ্বিগুণ করেন এই ফরওয়ার্ড। সিনিয়র এশিয়ান কাপের মতো এদিনও গোলপোস্ট ভালোই সামলাচ্ছিলেন মিলি। 68 মিনিট পর্যন্ত 2-0 লিড ধরে রেখেছিল লাল সবুজ বাহিনী, কিন্তু এরপর এক ঝাপটায় সব লন্ডভন্ড। ডিফেন্ডারদের ভুলে 6 মিনিটের ব্যবধানে 2 পেনাল্টি পায় থাইল্যান্ড। 69 মিনিটে সুরভি আর 75 মিনিটে ডি বক্সে ফাউল করেন নবীরন। 2 স্পট কিক থেকে সমতায় ফেরে থাই নারীরা। এরপর একেবারে এলোমেলো হয়ে পড়ে বাটলারের দল। সেই সুযোগে 79 মিনিটে তৃতীয় গোল আদায় করে নেয় স্বাগতিকরা। অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। তবে শক্তিশালী থাইল্যান্ডকে কাঁপিয়ে দেওয়াও বা কম কি। এর আগে 2004 সালে অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপে খেলেছে থাইল্যান্ড। এশিয়ান কাপে খেলছে 8মবারের মতো। পাথুমথানির থামাসাত স্টেডিয়ামের বিগ ম্যাচের শিক্ষা সামনে কাজে লাগাতে চায় বাংলার মেয়েরা। যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ শুরু করেছি, এখান থেকে আমরা যে ভুলগুলো করেছি নেক্সট ম্যাচগুলোতে আমরা সেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব এবং চেষ্টা করব সেই ম্যাচগুলোতে ভালো করার। 4 এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। মাকসুম আলম খান, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্কোয়াডের সঙ্গে দেশে ফিরেছেন হাভিয়ার ক্যাব্রারাও। তবে ফুটবলার সহ সবাই এদিন গণমাধ্যম বর্জন করেন। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে খেলতে যায় বাংলাদেশ, কিন্তু হেরে হতাশ করে হাভিয়ার ক্যাব্রারার শিষ্যরা। সেই হতাশা থেকেই গণমাধ্যমে কথা বলেননি তারা। এছাড়াও এটাই ছিল হাভিয়ার ক্যাব্রারার শেষ ম্যাচ। বর্তমান চুক্তিতে দলকে জয় এনে দিতে না পারার ব্যর্থতা এড়াতে পারেন না তিনিও। একই সঙ্গে ব্যর্থ হয়েছেন বাংলাদেশকে এশিয়ান কাপে কোয়ালিফাই করাতে। এদিন বাংলাদেশে আসেন 19 ফুটবলার। দলের সঙ্গে দেশে ফিরেননি হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ ও তারেক কাজী। একমাত্র প্রবাসী ফুটবলার হিসেবে দলের সঙ্গে দেশে এসেছেন ফাহমিদুল ইসলাম। আপাতত জাতীয় দলের কোনো ম্যাচ নেই। সেপ্টেম্বরে সাফ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা এখন আসন্ন সাফ ঘিরে। এবারে ক্রিকেটের খবর জানাবো। সময় বাড়ছে না। বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটি নির্ধারিত 15 কার্যদিবসেই নিজেদের প্রতিবেদন জমা দেবেন বলে নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। এদিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এখনও সশরীরে তদন্ত কমিটির সামনে না আসলেও লিখিত ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান।
11ই মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের অনিয়ম নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির নির্বাচন বয়কট করা একটি পক্ষ এবং জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে এই কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটিতে আছেন একজন এনএসসি কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক এবং আইনজীবী। 5 সদস্যের এই কমিটির ডাকে ঈদের আগেই সশরীরে বা লিখিতভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিযোগকারীরা। পরে ঈদের ছুটি শেষে বেশ কয়েকজন বিসিবি পরিচালক, প্রধান নির্বাহী এবং সহসভাপতি ফারুক আহমেদ জানিয়ে এসেছেন তাদের বক্তব্য। কিন্তু সে সময় বিদেশে অবস্থান করায় দেখা পাওয়া যায়নি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের। দেশে ফেরার পর এখনও সশরীরে তদন্ত কমিটির মুখোমুখি হননি বুলবুল। তবে একটা লিখিত ব্যাখ্যা তিনি পাঠিয়েছেন তদন্ত কমিটি বরাবর, নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান। লিখিত একটা আসছে নাকি শুনলাম, লিখিত আসছে, আমরা একটু বসি নিয়ে এটা নিয়ে বসি সবকে দিয়ে তো জানা। অভিযোগ যেই সংগঠনের বিরুদ্ধে তার প্রধান নিজে না আসলেও তদন্ত কমিটির কাজে কোনো সমস্যা হবে না বলে মনে করেন সদস্যরা। কমিটির চেয়ারম্যানের ব্যাখ্যা, তারা সঠিকভাবেই করে যাচ্ছেন নিজেদের কাজ, সেখানে কেউ আসুক বা না আসুক তাতে থেমে থাকবে না কিছুই। নির্ধারিত 15 কার্যদিবসেই দেয়া হবে প্রতিবেদন, বাড়ানো হবে না সময়সীমা। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারিতে বসি নাই, এটা আপাতত বারবার বলছি। জুডিশিয়াল ইনকোয়ারি হলে কাউকে শোজ করতে হবে, অ্যাকিউজ করতে হবে, অভিযোগ নিতে হবে, শুনানি করতে হবে, সেটা প্রসেসে আসে। আমাদের 15টা ওয়ার্কিং ডেজ টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যেই আমরা আছি। ইনশাআল্লাহ তার মধ্যেই আমরা শেষ করব। আমাদের চলতেছে, শেষ করার পর রিপোর্ট আসলে আমরা জানাবো। কারণ টাইম এক্সচেঞ্জ করার মতো অবস্থা তৈরি হয়নি এখন মধ্যে। আমরা ইনশাআল্লাহ ওই টাইমের মধ্যে শেষ করবো। আমরা কাগজে কলমে আগামী 5 এপ্রিল শেষ হতে চলেছে এনএসসি তদন্ত কমিটির মেয়াদ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের শরীরে চর্বি 20% নিচে আনতে চায় বিসিবি। ফিটনেস ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে জানিয়েছেন বিসিবি ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি। 10 দিন হওয়ার কথা থাকলেও 7 দিনে শেষ হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। সাকিব আল হাসান দেশের বাইরে থাকলেও ব্যক্তিগতভাবে ফিটনেস উন্নয়নের কাজ করছেন বলেও জানান ইফতি। সকাল থেকে সন্ধ্যা গেল 6 দিন ফিটনেস নিয়ে টানা কাজ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। লম্বা বহরে টেস্ট, ওয়ানডে, টি20 দলের ক্রিকেটাররা সময় দিয়েছেন নিজেদের ফিটনেসের খুঁটিনাটি নিয়ে। ক্যাম্পটা 10 দিনের করতে চেয়েছিল বিসিবি, তবে সামনে সিরিজ থাকায় সেটা কমিয়ে আনা হয়েছে 6 দিনে। টানা খেলার মধ্যে থাকায় খুব একটা সুযোগ হয় না আলাদাভাবে ফিটনেসে কাজ করার। এই কন্ডিশনিং ক্যাম্পে বিসিবি কোথায় বেশি গুরুত্ব দিয়েছে বিস্তারিত জানালেন বিসিবি ট্রেনার। ক্যাম্প করলাম 6 দিনের, এটা যদিও 10 দিনের হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তো জানেন যে সামনে সিরিজ আছে। সিরিজের কাছাকাছি সময়ে খুব একটা বেশি লোড আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, ওভারলোডিং অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে ওদের স্কিল থেকে সরে যাবে। আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। আলাদা সেশনে ক্রিকেটারদের নিয়ে বিশেষ কিছু কাজ করতে দেখা গেছে ফিটনেস কোচকে। কখনো বিশেষ মাস্ক পরে, কখনো আবার বালুর উপর ভারী বস্তু নিয়ে হাঁটতে হয়েছে। এসবের উপকারিতা কি? স্পোর্টস মাস্ক প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। যে প্লেয়ারটা রানিং করতে পারছে না তাকে তো আমার রানিং করাইতে হবে, তো এটা কীভাবে করানো যায়? আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। জাতীয় দলে ফেরার আলোচনায় আছেন সাকিব আল হাসান। তার ফিটনেসেরই বা কি অবস্থা? ইফতির মতে সাকিব ফিরলে ফিট হয়েই ফিরবেন। সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিং এর উপরে সাকিব আছে। সাকিবের মধ্যে এগুলো আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেনার আছে, পার্সোনাল ফিজিও আছে, নিউট্রিশন আছে, এভরিথিং। ফিটনেসের বিবেচনায় ক্রিকেটাররা খাওয়া দাওয়ার ব্যাপারেও সচেতন বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া বিগ ব্যাশে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেন্সের বর্ষসেরা ক্রিকেটার হলেন টাইগার লেগ স্পিনার। অভিষেক মৌসুমে রিশাদ শিকার ছিল 15 উইকেট। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন তিনি। হোবার্ট হ্যারিকেন্সের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে রিশাদকে দলের মৌসুম সেরা ক্রিকেটার বা বিগ ব্যাশ প্লেয়ার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলতে গিয়েই এমন অর্জন তারকার।
অস্ট্রেলিয়ার তাসমানিয়া ভিত্তিক ক্রিকেট দলগুলোর ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর প্রতি বছর আয়োজন করা হয় এই সম্মাননা অনুষ্ঠান, যেখানে বয়সভিত্তিক থেকে শুরু করে তাসমানিয়ান টাইগার্স ও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের খেলোয়াড়রা মনোনয়ন পান। রিশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার নিখিল চৌধুরী ও ন্যাথান এলিস এবং ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডান। তাদের পেছনে ফেলে সেরার তকমা পেয়েছেন টাইগার লেগি। অচেনা কন্ডিশন, বিশ্বের অন্যতম সেরা টি-20 লিগ, কিন্তু রিশাদ হোসেন বিগ ব্যাশকে নিয়েছেন আপন করে। 2025-26 মৌসুমে হোবার্ট হারিকেন্সের জার্সিতে বল হাতে ম্যাজিক দেখিয়েছেন। 12 ম্যাচ খেলে রিশাদের শিকার 15 উইকেট, যা তার দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে 26 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সটি এখনও সমর্থকদের চোখে লেগে আছে। কেবল উইকেট নেয়াই নয়, রান আটকে রাখতেও ছিলেন সমান পটু। মৌসুমে তার ইকোনমি ছিল 7.83। বিগ ব্যাশ শেষ হয়েছে গত 25 জানুয়ারি। 2 মাস অপেক্ষার পর ক্রিকেট তাসমানিয়ার বার্ষিক অনুষ্ঠানে সেরার স্বীকৃতি পেলেন রিশাদ। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে লাল সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় এখন ভাসছেন প্রশংসায়। সামনেও রিশাদ এমন ছন্দ ধরে রাখবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী 13 এপ্রিল ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ওই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। অ্যাওয়ে সিরিজের দলে বেশ কিছু চমক রেখেছে তারা। 15 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার, উইল উরুক্স, ব্রেয়ার টিকনার, যারা ইনজুরির কারণে এতদিন ছিলেন মাঠের বাইরে। আইপিএল খেলতে ভারতে আছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, তাই দলকে নেতৃত্ব দেবেন টম লেথাম। সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা ও খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ সুবিধার কথাও জানান তিনি। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। সিলেট শহরের কোলাহল পেরিয়ে লাক্কারতুরায় সবুজের বুকে দাঁড়িয়ে চা বাগান বেষ্টিত নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই স্টেডিয়াম দেশের ক্রীড়াঙ্গনের এক অনন্য সৌন্দর্য। সেই মাঠ পরিদর্শনে সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছালে প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। পরে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শন করেন আমিনুল হক। স্টেডিয়ামের মূল এবং আউটার গ্রাউন্ড ঘুরে দেখেন প্রতিমন্ত্রী, কথা বলেন খেলোয়াড়দের সঙ্গেও। লাক্কারতুরা থেকে আমিনুল হক যান সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে। অর্ধ শতাব্দীরও বেশি পুরনো স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এই জরাজীর্ণ অবস্থা দেখলাম, সেটি খুবই দুঃখজনক। জেলা স্টেডিয়ামের সংস্কার করার জন্য আমি ইতিমধ্যে আমার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সব ঠিকঠাক রাখে ইনশাল্লাহ আগামী 30 এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। খেলার মাঠেই গড়ে ওঠে শৃঙ্খলা, আর এখান থেকেই জন্ম নেয় স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার কাজ শুরু করেছে সরকার। দেশজুড়ে ক্রীড়াকে ছড়িয়ে দিতে প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। একটি ক্রীড়া বান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি এবং একটি মাদক মুক্ত সমাজ আমরা ইনশাল্লাহ গড়ে তুলতে পারবো। এই সকল প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। প্রতিমন্ত্রীর এই সফরকে ফলপ্রসূ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় খেলাধুলার উন্নয়ন, আন্তর্জাতিক ও জেলা স্টেডিয়ামকে ঘিরে সরকারের নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তারা। প্রত্যেকটা খেলাকে সারা বছর ব্যাপী কন্টিনিউ করার জন্য একটা ক্যালেন্ডার ওয়াইজ কাজ করে একসাথে কিভাবে এইটা মাঠে রাখা যায় খেলাকে, সেইটাকে অনেক গুরুত্ব দিয়েছেন। এই মাঠটা যদি আমরা নাটে কোথায় যাবে, ডেফিনেটলি আমাদের মিনিস্টার উনি চিন্তা ভাবনা করছেন। আমরাও আশা করি যে এখানে ফুটবল হবে, অবশ্যই ফুটবল হওয়া উচিত এবং বিভিন্ন স্পোর্টস যেটা আছে এটা যেন হয়। আগামী 30 এপ্রিল সিলেট থেকেই শুরু হবে নতুন করে স্পোর্টস। প্রথম ধাপে 7টি ইভেন্ট একযোগে অনুষ্ঠিত হবে দেশের 64টি জেলায়। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। আবার স্বাগত খেলার সময়। ইউরোপিয়ান প্লে অফ ফাইনালের খবর। আবারও স্বপ্নভঙ্গ ইতালির। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে 4বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইউরোপিয়ান অঞ্চলে প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাই ব্রেকারে 4-1 গোলে হেরে বিদায় নিয়েছে আজুরিরা। একই দিন পোল্যান্ডকে হতাশ করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন। কসোভোকে হারিয়ে 24 বছর পর দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তুরস্ক। এছাড়াও ডেনমার্কের বিপক্ষে জয়ে জায়গা পেয়েছে চেক প্রজাতন্ত্র। বিলিনোপোলজে স্টেডিয়ামে টাইব্রেকারে বাজরাকতারেভিচের গোলের সঙ্গে সঙ্গে রাজ্যের নীরবতা নেমে আসে ইতালি শিবিরে। একপাশে এডিন জিকোর বসনিয়া ও হার্জেগোভিনার উল্লাস, অন্য পাশে কান্নায় ভেঙে পড়ে ইতালি। 2014 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে জায়গা নেয়ার পর আকাশে বাতাসে শুধুই ছিল বসনিয়া বন্দনা। তাদের গর্জনে চাপা পড়ে যায় জিয়ানলুইজি দোন্নারুমার বুক ভাঙা আর্তনাদ। 2006 সালে চতুর্থ বিশ্বকাপ জয়ের পর সাউথ আফ্রিকা ও ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়। এরপর থেকে বিশ্বকাপের টিকিট পাওয়াই যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে আজুরিদের। ইউরোপিয়ান প্লে অফে 2017 সালে সুইডেনে কপাল পড়ে ইতালির। 2022 সালে নর্থ মেসিডোনিয়ার পর 2026-এ এসে এডিন জিকোর বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট অর্জনে ব্যর্থ হল ইতালি। গণমাধ্যমের পাতা জুড়ে শুধুই ইতালির ব্যর্থতার কাব্য। তবে কি অন্ধকার যুগ নেমে আসছে ইতালির ফুটবলে? বিলিনোপোলজে স্টেডিয়ামে ম্যাচের শুরুর চিত্র ছিল একেবারেই আলাদা। বারবার প্লে অফ থেকে বাদ পড়া গাত্তুসোর দল এবার শুরু থেকেই ছিল সতর্ক। তবে প্রতিপক্ষ বসনিয়াও যে হৃদয়ে ধারণ করে রেখেছিল এক চুল ছাড় না দেওয়ার পণ, তাই তো লড়াইটা হয়েছে সমানে সমান। 15 মিনিটে ময়জেকিনের গোলে লিড নেয় 4 বারের ফিফা বিশ্বকাপের শিরোপাজয়ীরা। নিকোলা বারেল্লার পাসে গোল করেন তিনি। 41 মিনিটে মেমিককে ফাউল করে ডিফেন্ডার বাস্তনির লাল কার্ড পেলে বিপদ বাড়ে ইতালির। 10 জনের দলে পরিণত হয় আজুরিরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বসনিয়া ও হার্জেগোভিনা। একাধিক সুযোগ পেলেও জিয়ানলুইজি দোন্নারুমার দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে 79 মিনিটে তাবাকোভিচ গোল করলে চরম নাটকীয়তায় রূপ নেয় ম্যাচ। 1-1 গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ও অতিরিক্ত সময়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ইতালির এসপাসিতো ও ক্রিস্তান্তে ব্যর্থ হন বল জালে জড়াতে। সান্দ্রো তোনালি ছাড়া চাপের মুখে ভেঙে পড়েন বাকিরা। বসনিয়ার হয়ে তাহিরোভিচ, তাবাকোভিচ, আলাস বেগোভিচ ও বাজরাকতারেভিচ গোল করেন। আর তাতেই দুর্যোগ নেমে আসে ইতালিতে। এদিকে এদিন রাতে বিশ্বকাপের টিকিট পায়নি রবার্ট লেভানডস্কির পোল্যান্ডও। তাদের হতাশ করেছে সুইডেন। এছাড়াও 24 বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তুরস্ক। দাপুটে জয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র। পারভিন আক্তার, সময় সংবাদ। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় শোকস্তব্ধ গোটা ইতালি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পরিণতি মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। কোনো অভিশাপ নাকি ফুটবলীয় কাঠামোর ভঙ্গুর অবস্থা, তা নিয়েও চলছে কাটাছেঁড়া। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র প্রতিপক্ষ বসনিয়ায়। গোটা দেশ জুড়ে চলছে বাঁধ ভাঙা উল্লাস। বাজরাকতাভিচের শট দোনারুমাকে পার করতেই শুরু উন্মাদনা। বিলিনোপোলজ স্টেডিয়ামে শুরু হওয়া যে উন্মাদনা গোটা দেশে ছড়িয়ে পড়ে সংক্রামকের মতো। এর আগেও বিশ্বকাপ খেলেছে বসনিয়া, তবে এবারেরটা বিশেষ। প্লে অফ ফাইনালে তারা হারিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অথচ এই দেশটার মোট জনসংখ্যা মাত্র 35 লাখের মতো। গোটা বসনিয়া এখন অপ্রতিরোধ। আগামী 5 দিন ধরে উদযাপন করব। ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি আনন্দে উন্মাদ। এটা বসনিয়া হার্জেগোভিনার জন্য ঐতিহাসিক মুহূর্ত, আজীবন মনে রাখবো। উদযাপনের ছাপ পড়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও। প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ ছিল না। ওই রুমেই ঢুকে পড়ে বসনিয়ার ফুটবলাররা। বসনিয়ানরা যখন আনন্দে আত্মহারা, ইতালিয়ানরা তখন শোকাস্তব্ধ। 1 কিংবা 2 বার হলেও মেনে নেওয়া যায়। 4 বারের চ্যাম্পিয়নরা কিভাবে টানা তৃতীয় বিশ্বকাপ খেলার সুযোগ হারালো, সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। আমি ইতালিকে 2 বার চ্যাম্পিয়ন হতে দেখেছি। বাছাই পর্ব নিয়ে কখনোই ভাবিনি। আমার জন্য ইতালি বিশ্বকাপে খেলবে না এমনটা চিন্তা করাও কঠিন। অথচ 3 বার হলো এ নিয়ে। এমনটা কেউ আগে বললে বিশ্বাসও করতাম না। কি আর বলবো, পুরো সিস্টেম পচে গেছে, পুরোপুরি পচে গেছে।
আজুরিদের এমন পতনের পেছনে চাইলেই দাঁড় করানো যায় বেশ কিছু কারণ। দুর্বল লিগ, মাঠের অবকাঠামোগত হতশ্রী কিংবা আর্থিক দুরবস্থা। তবে কুসংস্কারে বিশ্বাস করলে ইতালিয়ানদের অধপতনে দায়ী করা যেতে পারে জিনেদিন জিদানের অভিশাপকে। 2006 বিশ্বকাপ ফাইনালে জিদানকে খেপিয়ে দিয়েছিলেন মাতেরাজ্জি, তাতে লাভও হয়। ফ্রান্সের দখলে থাকা ফাইনালটা নিজেদের করে নেয় ইতালিয়ানরা। তবে ওখানেই শেষ। ওই ম্যাচের পর আর কখনোই বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলার সুযোগ পায়নি ইতালি। ইতালিতে যাদের বয়স 15 কিংবা তার কম, এই একটা প্রজন্ম কখনোই দেখেনি নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে। আক্ষেপ হচ্ছে দীর্ঘায়িত। আজুরিদের সুদিন কবে নাগাদ ফিরতে পারে সে উত্তরের খোঁজে গোটা ফুটবল বিশ্ব। সাব্বির মিথুন, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের 48তম দল হিসেবে মূল পর্বের টিকিট পেল ইরাক। বলিভিয়াকে 2-1 গোলে হারিয়ে 40 বছর পর এই টুর্নামেন্টে ফিরতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা। ইরাকিদের মতো আনন্দে ভাসছে DR কঙ্গো। 52 বছরের অপেক্ষার অবসান ঘটল আফ্রিকান দেশটির জন্য। অতিরিক্ত সময়ের গোলে জ্যামাইকাকে 1-0 ব্যবধানে হারিয়ে আন্তঃমহাদেশীয় ফাইনাল জিতল কঙ্গো। অবশ্য এই নামে এবারই প্রথম বিশ্বকাপ খেলবে তারা। এর আগে 1974 সালে নিজেদের খেলা সবশেষ বিশ্বকাপে দেশটার নাম ছিল জায়ার। এমন অর্জনে আনন্দে মাতোয়ারা গোটা দেশ। রাজধানী গোমায় নেচে গিয়ে উদযাপন করা হয় দলের জয়। কে গ্রুপে তাদের সঙ্গী পর্তুগাল, কলম্বিয়া আর উজবেকিস্তান। 17 জুন রোনালদোদের বিপক্ষে নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে মাঠে নামবে DR কঙ্গো। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা। আফ্রিকার দেশ জাম্বিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তে। লিওনেল মেসির জন্য দিনটা ছিল বিশেষ। বিশ্বকাপের আগে এটাই শেষ হোম ম্যাচ আর্জেন্টাইন অধিনায়কের। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বিশেষ আয়োজনে রাঙিয়ে তোলে মেসিদের বড় জয়। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ আয়োজন যোগ করে বাড়তি মাত্রা। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি ফিরে আসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এমন শুভকামনা আর ভালোবাসায় মেসিদের সিক্ত করেন সমর্থকরা। বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরায় শুরুর একাদশে মেসি, যা সমর্থকদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। 4 মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের গোলে আনন্দের বন্যা বয়ে যায় পুরো স্টেডিয়ামে। 41 মিনিটে মেসির পাসে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি। 2 মিনিট পর ধরা দেয় কাঙ্ক্ষিত শেখন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করেন আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের নায়ক মেসি। আন্তর্জাতিক ফুটবলে এটি তার 116তম গোল। পর্তুগালের জার্সিতে তার চেয়ে উপরে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলে CR7-এর গোল 143টি। 2 গোল হজম করে আরও রক্ষণাত্মক হয়ে পড়ে জাম্বিয়া। 50 মিনিটে বড় ভুল করে বসে তারা। ডি বক্সে থিয়াগো আলমাদা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। শট নেন আলবিসেলেস্তেদের জার্সিতে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলা নিকোলাস ওতামেন্দি। পেনাল্টি থেকে করেন দলের 3য় গোল। সমর্থকরাও হৃদয় নিংড়ানো ভালোবাসায় বিদায় জানান তাকে। 68 মিনিটে নিজেদের ঘর সুরক্ষিত রাখতে গিয়ে উল্টো বিপদ ডেকে আনেন ডমিনিক চান্ডা, করেন আত্মঘাতী গোল। 4-0-তে লিড পায় আর্জেন্টিনা। এক হালি গোলের পরও কমেনি আলবিসেলেস্তেদের গোলের ক্ষুধা। কারণ পারফরমেন্সই হবে 2026 বিশ্বকাপ ফুটবলের দলে জায়গা করে নেয়ার মাপকাঠি। তাই তো নিজেদের উজাড় করে দেন ফুটবলাররা। যোগ করার সময় আর্জেন্টিনাকে 5ম গোল উপহার দেন ভ্যালেন্তিন বার্কো। নিকো গনসালেসের সহায়তায় জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান 21 বছর বয়সী এই মিডফিল্ডার। প্রিয় মাঠে প্রিয় সমর্থকদের সামনে 5-0 গোলে জাম্বিয়াকে বিধ্বস্ত করার উল্লাসে মাতে আর্জেন্টিনা। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও অনূর্ধ্ব 20 সাফ প্রসঙ্গ। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকে পেয়েছেন বাংলাদেশের ম্যাচের টিকিট। নেপালকে হারিয়ে অনূর্ধ্ব 20 সাফের ফাইনাল নিশ্চিত করায় সমর্থকদের আনন্দ বেড়ে গেছে বহুগুণ। সবাই স্বপ্ন দেখছেন ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জিতবে লাল সবুজ। এদিকে দলের জয়ে খুশি হেড কোচ মার্ক কক্স। সময় সংবাদে জানান, কঠোর পরিশ্রমের ফল পাচ্ছে মানিক সুলিভানরা।
একটা টিকিটের জন্য রাত ভর অপেক্ষা, আর অপেক্ষার ফল যে মিষ্টি হয় সেটা কে না জানে। মালদ্বীপের রাজধানী মালেতে নেপালের বিপক্ষে অনূর্ধ্ব 20 সাফের সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। মাঠে ছিল না তিল ধারণের ঠাঁই, গ্যালারি ছিল লাল সবুজ সমর্থকদের দখলে। দূর দেশে খেললেও মানিক মিঠুরা পেয়েছেন ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা। বাংলাদেশ নেপাল ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই প্রবাসী দর্শকদের ঢল নামে মালে জাতীয় স্টেডিয়ামে। কড়া রোদের মধ্যেও লাইনে দাঁড়িয়ে মাঠে প্রবেশ করেন সমর্থকরা। অনূর্ধ্ব 20 সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ পর্বে অপরাজিত থেকে নাম লেখায় সেমিতে। প্রতিপক্ষ হিসেবে নেপাল মোটেও সহজ না, তার উপর সেমিফাইনাল ম্যাচের চাপ। সব সামলেই জয় পেয়েছে লাল সবুজ। সমর্থকদের স্বপ্ন ভারতকে হারিয়ে এবার শিরোপা ঘরে তুলবে বাংলাদেশ। টিকেটের জন্য যে একটা হাহাকার ছিল, হাজার কষ্টের পরে আমরা টিকিটটা পাইছি, পাওয়ার পাশে খেলা দেখতে পারছি, বিজয় হয়েছে আমাদের টিমের। একটা আমরা অনেক আনন্দিত সবাই। আমরা নেপালের সাথে আজকে জিতেছি, আমরা বাংলাদেশি দর্শক খুবই উপভোগ করেছি, আর ইনশাল্লাহ আশা রাখি ইন্ডিয়ার সাথে আমরা জিতবো ফাইনালে। একটা টিকিট 100 টাকা, 200 টাকা, 300 টাকা সব পর্যন্ত গেছে। আমরা প্রস্তুত আছি, 300 টাকা 500 টাকা হলো আমরা টিকিট নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসবো। আশা করছি ভালো থাকছে সবাই, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করবে, সবাই শান্তি দোয়া করবেন। রোনান ও ডেকলান তার নানির জন্যই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে রোনান বাংলাদেশের মানুষকে বিশ্ব মঞ্চে গর্বিত করেছেন। আগামীতে তারা আরো ভালো কিছু করতে পারবেন বলে আশা রোনান ডেকলানের নানি সুলতান আলমের। খুবই খুশি দেখে যে আমাদের দেশের টিম এত ভালো খেলে, আর আমাদের এত মানে এনথুজিয়াজমটা দেখে। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমার নাতিদের জায়গা পেয়েছে এখানে। বরাবর আমার শখ ছিল যে আমাদের দেশের জন্য যদি ইনভলভ হয় খুব ভালো হয় আর কি। টুর্নামেন্টের কদিন আগেই যুবদলের দায়িত্ব নেন মার্ক কক্স। প্রথম অ্যাসাইনমেন্টেই দলকে তুলেছেন সাফের ফাইনালে। মানিক সুলিভানরা পরিশ্রমের ফলই পাচ্ছেন বলে জানান কোচ। ছেলেরা গেল 4-5 সপ্তাহ অনেক পরিশ্রম করেছে, মাঠে তারা সেই ফল পেয়েছে। এই দলটা সবার। আপাতত এই জয়টা ছেলেরা উপভোগ করুক, এরপর ফাইনাল নিয়ে পরিকল্পনা করব। ফাইনালটা মোটেও সহজ হবে না। শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সময় সংবাদ, মালদ্বীপ। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সুখবর দিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। এক সপ্তাহের মধ্যেই তিনি অনুশীলনে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 41 বছর বয়সেও রোনালদোর পারফরমেন্সের প্রশংসা করেন মার্টিনেজ। বলেন তিনি কবে অবসর নেবেন সেটা নিয়ে না ভেবে বরং সবার উচিত রোনালদোর খেলা উপভোগ করা। বিশ্বকাপের আগে শেষবারের মতো প্রস্তুতি নিচ্ছে দলগুলো, কিন্তু সেখানে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়া বেশ ভালোই ভুগছে পর্তুগাল, আর তাই ভক্তকুলের পাশাপাশি টিম ম্যানেজমেন্টও অধীর আগ্রহে অপেক্ষায় CR7-এর মাঠে ফেরা নিয়ে। আল নাসরের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়া রোনালদোর পুনর্বাসন প্রক্রিয়া চলছে স্পেনে। শুরুতে ইনজুরি গুরুতর ভাবা হলেও সুখবর এসেছে MRI রিপোর্টে। সফট টিস্যু ইনজুরি থেকে দ্রুতই রিকভার করছেন রন। সপ্তাহখানেকের মধ্যে অনুশীলনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। এটা সত্য যে এখন তার একটি সফট টিস্যুর ইনজুরি হয়েছে। আমরা ক্লাবের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আমাদের ধারণা সম্ভবত আগামী সপ্তাহে সে আবারও অনুশীলনে যোগ দিতে পারবে, আর এটা হবে আমাদের জন্য দারুণ এক পাওয়া, কারণ তিনি একটি উদাহরণ। মাঠে যখন রোনালদো পারফর্ম করেন তাকে মনে হয় না 41 বছর বয়সী খেলোয়াড়। প্রতিদিন সে নিজেকে উন্নত করার জন্য মুখিয়ে থাকে। মাঠের বাইরে তিনি একজন আদর্শ অধিনায়ক এবং জাতীয় দলের নতুন খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা। মধ্য গগনে তপ্ত রোদ ছড়ানো সূর্যও একটা সময় অস্তমিত হয়। ঠিক তেমনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা হলেও একটা সময় ঠিকই থামতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এটা অস্বীকার করার উপায় নেই। তিনি এখন ক্যারিয়ার সায়নে, কিন্তু যে পারফরমেন্স দিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা, তাতে সত্যিই বলা কঠিন ক্যারিয়ারে তার কখন পড়বে ফুল স্টপ। এটা বলা আমার জন্য বেশ কঠিন, কারণ পর্তুগালের কোচ হয়ে আমি শিখেছি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে হয় না। প্রতিদিন সেরাটা দেওয়ার যে অসাধারণ মানসিকতা আছে তার, সেটাই তাকে আলাদা করে তুলেছে। তাকে জিজ্ঞেস করলেও হয়তো সে নিজের অবসর ভাবনা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারবে না। এই বয়সে যে 30 ম্যাচে 25টি গোল করে, তাকে নিয়ে কোনো কিছু অনুমান করা আসলেই কঠিন। পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডে রোনালদো থাকবেন অবধারিতভাবে। দলের সঙ্গে মানিয়ে নিতে একটু আগে ভাগেই তার ক্যাম্পে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
SM ইকবাল, সময় সংবাদ। ফিনল্যান্ডে পর্দা নামল বাংলাদেশ কমিউনিটির শীতকালীন ফুটবল লিগ। দেশটির রাজধানী হেলসিঙ্কিতে দীর্ঘ 5 মাস ধরে চলা ইনডোর গ্রাউন্ডে এই লিগের আয়োজন করে উসিমা স্পোর্টিং ক্লাব। হেলসিঙ্কির 8টি ক্লাব নিয়ে শুরু হওয়া লিগের চূড়ান্ত পর্বে রয়্যাল স্ট্রাইকার্সকে 5-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উসিমা এসসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্যান্টাসি টিমকে হারায় অল স্টার্স হেলসিঙ্কি ক্লাব। লিগে সর্বোচ্চ 15 গোল করে সেরা স্কোরার হয়েছেন নাজমুল হক। বেস্ট ডিফেন্ডারের ট্রফি জিতে নেন মোহাম্মদ রহমতুল্লাহ। টুর্নামেন্ট সেরা গোলকিপার ফারহান মুন্তাসির। ফাইনাল শেষে বিজয়ীদের ট্রফি তুলে দেন স্থানীয় ভান্তা শহরের কাউন্সিলর আব্দি ফয়সাল ও এম্পো শহরের ডেপুটি কাউন্সিলর মিয়াজ নজরুল ইসলাম। উসিমা স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট মাসুদুল হক জানান, বাংলাদেশ কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বজায় রাখতেই শীতকালীন এই লিগের আয়োজন করা হয়। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে গঠিত এনএসসির তদন্ত কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছে সভাপতি বুলবুল। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস। এই ছিল খেলার সময়ের পর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন স্বপ্নব নিবিড়। শিমুল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।